রাগ করে বাড়ি থেকে চলে আসছিলাম আমার এক বন্ধু আর আমি দুজনে মিলে। বেশ কয়েকটা মাস ৩ মাস আবার বাবা আমাকে রাগ করে আমাকে খরচ দেননি। ভালো ছাত্র হিসাবে কিছু পরিচিত ছিলাম। হয়তো বিভিন্ন দল থেকে দাওয়াত দিতে আসতো, ছাত্র শিবির আসতো, ছাত্র দল আসতো। তো আমি ছাত্র দলের প্রতি আকৃষ্ট হলাম। আমি জনপ্রিয়তা পেয়েছি আমার সরলতার মাধ্যমে। আমার শৈশবকাল সেটা আমার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জে আমার অবস্থান। সেই ওখানে একেবারে অজপাড়াগায় আমার জন্ম। আমার বাবা স্কুল শিক্ষক ছিলেন। সেই পরিবারে আমার বেড়ে ওঠা। এসএসসি পাস পর্যন্ত আমি ওই একবার গ্রামের স্কুল থেকে আমি পাশ করেছি। ওই বিশ্ববিদ্যালয় ওই স্কুলের প্রথম আমি ফার্স্ট ডিভিশন পাওয়া ছাত্র। দীর্ঘদিন 1947 সালের স্কুল, কিন্তু সেখানে 1982 সালে আমি এসএসসি পাস করেছি। আমার আগে ওখানে থেকে কেউ আর ভালো রেজাল্ট এরকম করে নাই। সুনামের সাথে এলাকায় অবস্থান করেছি, মানুষের অনেক দোয়া ভালোবাসা পেয়েছি। মানুষজন আমাকে অনেক স্নেহ করেন, অনেক ভালোবাসেন। বিভিন্ন সময় এলাকার ছাত্র হিসাবে একটু পরিচিতি পাওয়ার কারণে মানুষের দোয়াটা বেশি পেয়েছি। স্কুল জীবন থেকে শেষ করে আমি ইন্টারমিডিয়েটের জন্য এইচএসসির জন্য আমি বাগেরহাট পিসি কলেজে পড়াশোনা করেছি। নাম শুনছেন নিশ্চয়ই, বাগেরহাট পিসি কলেজ, প্রফুল্লচন্দ্র কলেজ, যেটা তার নামে তখন সরকারি কলেজ হয়ে যায়। সেখানে ভর্তি হই। তার আগে ক্লাস 5 বা ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষা দিয়েছি, সফলতার সাথে ভালো করেছি রেজাল্ট। সেই দিক থেকে এলাকায় একটা ভালো ছাত্র হিসাবে পরিচিতি ছিল। এবং সমাজের যে সমস্ত যারা উঁচু মানুষ নেতৃত্বে, তাদের কাছ থেকে স্নেহ পেয়ে ধীরে ধীরে কলেজ প্রবাস পার করলাম। কলেজে আমাদের বেশ প্রতিযোগিতামূলক ছিল, কারণ আমি গ্রাম থেকে আসা মানুষ। জেলা শহরে আমাদের যখন তখন যাওয়া হয় না। তো সেখানে জেলা শহরের মানুষগুলো গ্রামের লোকদেরকে একটু অন্য দৃষ্টি দেখার চেষ্টা করে। কিছুটা বলতে পারেন বৈষম্য বলা যায়। ইদানিংকালে বৈষম্য শব্দটা একটু বেশি উচ্চারণ হয়তো, তাই বললাম বৈষম্যের ব্যাপারটা। তো সেই জায়গা থেকে আমরা ওখানে অনেক পরিশ্রম করেছি। পরিশ্রম করে ওখানে অ্যাটলিস্ট এইচএসসি লেভেলেও সুনামের সাথে ভালো মতো পাশ করে বের হয়ে গেছি। সেই দিনগুলো আমরা হোস্টেলে থাকি নাই, মেসে ছিলাম। বাবা বলতেন যে হোস্টেলে থাকলে আড্ডা বেশি হয়, সেজন্য বাবা শিক্ষক মানুষ তো অত্যন্ত আন্তরিক ছিলেন। এবং বাবার একটাই কথা ছিল যে তুমি ক্লাসে যদি ভালো রেজাল্ট করো, তোমাকে আগামী বছর এই কিনে দেব। আমি একটা উৎসাহ পেতাম, অনুপ্রেরণা পেতাম। আবার ভালো করতাম, রেজাল্ট, পুরস্কার পেতাম। সেই উৎসাহে সারা বছর ভালো লাগতো। আবার বাবার একই রকমের আগ্রহ ছিল যে তুমি ভালো রেজাল্ট করলে তোমাকে এই দিব। এই যে কিছু পাওয়ার একটা আগ্রহটা এবং অনুপ্রেরণা দেওয়া, এটা আমার বাবার কাছ থেকে আমি পেয়েছিলাম। বাবা খুব শিক্ষানুরাগী ছিলেন, এলাকার শিক্ষানুরাগী হিসাবে বেশ পরিচিতি। ছাত্ররা, শিক্ষার্থীরা ভালো কিছু করলে উনি তাদেরকে অনেক স্নেহ করতেন। সেই ব্যাপারটা আমার খুব দাগ কাটত। বাবা হয়তো বললাম প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, সমাজে মোটামুটি একটু পরিচিতি ছিল মানুষের কাছ থেকে। সবসময় সম্মান শ্রদ্ধা নিয়ে চলতেন, কারণ মানুষকে ভালো গুণগুলো দেখলে উনি আকৃষ্ট হতেন, তাদেরকে ডেকে ডেকে। তাদের মা একবার পুরোপুরি হাউস ওয়াইফ ছিলেন। আমার মা একজন মাটির মানুষ ছিলেন, অত্যন্ত মাটির মানুষ। মায়ের কাছ থেকে আমরা যা শিখেছি, সরলতা পেয়েছি। অনেক সরল মানুষ। কুট চাল বা যেগুলো সমাজের আমরা যে দেখি, সেইগুলো তার কাছে কখনো ছিল না। উনি সমাজের অনেকের কাছে অনেক একজন পূজনীয় ব্যক্তি ছিলেন। কেন এলাকার অনেক মানুষেরই সন্তানদের আমার মা ছিলেন তাদের চাচি, কারণ তারা সবাই তার কাছে গেলেই সব আশ্রয় পেত। এবং মাকে সবাই সেভাবে দেখতেন, অনেক শ্রদ্ধা মানুষ হিসেবে ছিলেন। সেই জায়গা থেকে মাকে আমি হারিয়েছি, বাবাকে পরে হারিয়েছি। বাগেরহাট পিসি কলেজ থেকে লেখাপড়া শেষ করে উঠে আসলাম, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাবার ইচ্ছা ছিল আমি ডাক্তার হই, কিন্তু আমার কেন যেন ডাক্তার হওয়ার কোনো শখ ছিল না। যে কারণে আমি মেডিকেলে পরীক্ষা দিয়েছি বাবার অনুরোধে, মেডিকেলে ভর্তি পরীক্ষা। আমার ইচ্ছা ছিল আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করব। তৎকালীন সময়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এলাকা থেকে কেউ পড়তে আসে নাই, কারণ সবাই তখন পড়তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বাগেরহাট থেকে খুলনা যাওয়ার সহজ, সেখান থেকে খুলনা থেকে ট্রেনে রাজশাহী যাওয়া যায়। তো এই ব্যাপারটা খুব সহজ ছিল বলেই বাবাও চাচ্ছিলেন, তখন এরশাদের আমল শুরু হয়ে গেছে 1984 সালে। তখন মানে বিএনপির সত্তার সাহেবকে উনি সরিয়ে দিয়ে নিজের দায়িত্ব ক্ষমতা দখল করেন। তখন ইউনিভার্সিটিগুলো খুব উত্তাল ছিল, সবসময় মারামারি চলতোই। ওইটা বাবাকে খুব মানে কষ্ট দিচ্ছিল, না তোমার ঢাকায় যাওয়া দরকার নেই, তুমি মেডিকেলে ভর্তি হও, আর মেডিকেলে ভর্তি না হতে পারলে তুমি মানে যদি চান্স পাওয়া পড়বা, না হলে রাজশাহী ইউনিভার্সিটি পড়াশোনা করবা। আমি বুয়েটের পড়ার আগ্রহ ছিল, বুয়েটের ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি দিয়েছিলাম, কিন্তু বুয়েটে হয় নাই। তো সেক্ষেত্রে আমি ঢাকা ইউনিভার্সিটি আমি ফিজিক্স বা ম্যাথ পড়বো এর একটা আগ্রহ ছিল। ম্যাথে আমি মানে ফিজিক্সে আমি সুযোগ পেয়েছি। বাবা খুব রাগ করলেন যে তোমাকে তো আমি রাজশাহীতে ভর্তি করলাম। আমি রাগ করে বাড়ি থেকে চলে আসছিলাম, আমার এক বন্ধু আর আমি দুজনে মিলে। বেশ কয়েকটা মাস, 3 মাস বাবা আমাকে রাগ করে আমার খরচ দেন নাই। ঢাকায় এসে টিউশনি করিয়েছি, করে আমি ওই 3 মাস পথ চলেছি ভর্তি। কারণ আবার রাগ, তুমি তো মেডিকেলে পড়ো নাই, তোমার কথা শোনো নাই। আবার ঢাকায় রাগ করলাম, তাও তুমি শুনলা না, তোমার মতো চললা। একটু কিছু স্বাধীন চেতা ছিলাম, এবং মানে ছাত্র জীবনেও আমি সবসময় অন্যায়ের প্রতিবাদ করতাম, ন্যায়কে ন্যায় বলতাম, অন্যায়কে অন্যায় বলতাম। সে ব্যাপারে বাবা আবার বলতো যত একরোখা টাইপের, কিছু একরোখা টাইপের ছিলাম। তো সেজন্য আব্বা ওই রাগারাগি করে চুপ করে থাকলেন। পরে বেশি রাগ করলেন, আমি 3 মাস করলাম না, ভর্তি হয়ে যায় ক্লাস শুরু হবে তার আগে এলাকায় গেলাম, তখন আব্বা আবার নর্মাল হয়ে গেলেন। ফিজিক্সের প্রতি আপনার এই আগ্রহ? আমি ম্যাথামেটিক্সে ভালো লাগতো, আমার বায়োলজিক্যাল সায়েন্সটা ভালো লাগতো না, তো ফিজিক্স ভালো লাগতো। তবে ম্যাথ ভালো লাগতো। ম্যাথ ভালো লাগে না, ফিজিক্স হলো এমন সাবজেক্ট ম্যাথ ছাড়া চলে না। ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স বলি আমরা। ফিজিক্সকে বোঝাতে চাইলে ম্যাথমেটিক্স লাগবেই। আমরা তখন এমন পর্যায় থেকে আসছি, গ্রাম থেকে, আমাকে কেউ গাইড দেওয়ার ক্ষমতার কারণ মানে কোনো গাইড ছিল না আমার। আমাকে কেউ বলবে যে ফিজিক্স না পড়ে তুমি অন্যটা পড়ো, পরিসংখ্যান পড়ো, বা এইটা পড়ো ওইটা পড়ো, আমি সাবজেক্ট আরও ভালো পেতে পারতাম। কিন্তু তখন আমি প্রথম দিকে ছিলাম, কিন্তু বোঝায় নাই কেউ আমাদেরকে, বলে নাই কেউ। তখন তো কোচিং ছিল না, এগুলো ছিল না, কেউ বলে নাই যে এইটা পড়লে ভালো হবে, এর ফিউচার ভালো, কেউ বলে নাই। আমরা জানতামই তখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আরও সাবজেক্ট আছে, সেটা তো পরে জেনেছি এসে বিশ্ববিদ্যালয়ে। তো এমনকি আমার বাড়ি বাগেরহাটে, আমি সায়েন্সের লোক, অথচ আমি ভর্তি হয়েছি কোথায়? এফ রহমান হলে। কেন এফ রহমান হল? বাগেরহাটের লোকজন থাকে, খবর নিয়েছি। এফ রহমান হল তো আর্টসের হল, জানতাম না কোথায়। পুরোপুরি ঢাকা শহরে এসেছি আমি ওই এইচএসসি পাস করার পরে, সার্টিফিকেট নিয়ে, কাপড় চোপড় নিয়ে এই প্রথম ঢাকায় আসা, একেবারে গ্রাম থেকে আসা আমি সন্তান। বিএনপির রাজনীতির সঙ্গে কীভাবে যুক্ত হলেন? ছাত্র জীবনে বিশেষ করে যখন পড়তাম, তখন আমার প্রতি মানে ভালো ছাত্র হিসাবে কিছু পরিচিত ছিলাম। হয়তো বিভিন্ন দল থেকে দাওয়াত দিতে আসতো, ছাত্র শিবির আসতো, ছাত্র দল আসতো। তো আমি ছাত্র দলের প্রতি আকৃষ্ট হলাম, কিন্তু কখনো কলেজ জীবনে তেমন কোনো পদ পজিশনে সক্রিয় ভূমিকা পালন করি নাই। হলে ইউনিভার্সিটি লাইফে ভর্তি হওয়ার পরে, হলে আসার পরে হলের সিট পেয়ে গেলাম বিএনপির ছাত্র দলের সহযোগিতায়। তখন তো ছাত্র দলের একটু শেল্টার লাগে, তখন এরশাদের আমল। কিন্তু ফজলুল হক, আমি যখন এফ রহমান হলে ভর্তি হলাম, হলে ওখানে নতুন বাংলা ছাত্র সমাজে খুব এরশাদের পার্টির তোড়জোড় ছিল। কিন্তু আমি যখন দুদিন ক্লাস করার পরে দেখলাম বহুত দূরে, তখন আমি প্রবোধ সাহেবকে যে বললাম, স্যার আমাকে অমুক জায়গায় ভর্তি হচ্ছে, আমি এখানে জানতাম না, আমার বাগেরহাটের লোক জেনে এখানে এসেছিলাম, আমাকে একটু ট্রান্সফার করে দেন। তো স্যার একটাক করে আমাকে ফজলুল হক হলে আমাকে ভর্তি হওয়ার সুযোগ দিলেন, আমি ট্রান্সফার হলাম। হওয়ার পরেই ছাত্র দলের মাধ্যমে সিট পেলাম। তারপরে তাদের দলীয় আদর্শ, স্বাধীন আন্দোলন বা ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, এই বিভিন্ন সংগঠন ছিল, ছাত্র ইউনিয়ন ছিল। ছাত্র দলের প্রতি আমার প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসা। তাকে সেই ক্লাস 9-এ যখন পড়ি, তখন আমাদের স্কুল মাঠে, মানে উপজেলা প্রপার স্কুল মাঠে উনি বক্তৃতা দিয়েছিলেন। তার বক্তৃতায় আমরা মুগ্ধ ছিলাম। তার দেশপ্রেম, তার সততা, তার একজন আর্মি থেকে আসা একজন মানুষ বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করতে পারে, এটা খুব দেখা যায় না সাধারণত। আর্মিদের মানসিকতা অন্যরকম থাকে, কিন্তু ওনাকেই দেখলাম যে বাংলাদেশে উনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। সেই কথাগুলো তখন অত বুঝতাম না, কিন্তু বুঝতাম যে ভালো মানুষ, এবং তার চিন্তা চেতনা, দেশ স্বাধীন করেছেন 75 সালের পরে, আবার দেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, স্বাধীনতা সার্বভৌমত্বকে উনি মজবুত করেছেন, সুসংহত করেছেন। এই ব্যাপারগুলো আমাদেরকে তখন মানে মনে দাগ কাটতো। আর তার দেশপ্রেম, তার উন্নয়নের রাজনীতি, এগুলো, তার 19 দফা, বাংলাদেশের পরিবর্তন, তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশের স্বাবলম্বী হওয়া, এগুলো তখন অন্তরে দাগ কেটে গেছে।
তখন ছাত্র দলের সাথেও মিশে গিয়ে ছাত্রদলকে ভালোবেসে ফেলেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তাকে ভালোবাসার কারণেই। তারপরে সে আস্তে আস্তে সেখানে হল সংসদের আমরা হয়তো হলের কমিটিতে আমি দায়িত্ব পালন করেছি দুইবার দুইটা সেশনে। ফার্স্ট ইয়ারে ছিলাম বাণিজ্য বিজ্ঞান সম্পাদক হিসাবে, বিজ্ঞান। তারপরে এবার আমি হল কমিটির সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করি, দুইটা কমিটিতে ছিলাম। কিন্তু তখন দেখলাম যে লেখাপড়ার দিক থেকে একটু ক্ষতি হয় রাজনীতিতে বেশি সময় দিলে। আমি তো আমার নিজের কাছে অত্যন্ত দায়বদ্ধ ছিলাম যে আমি বাবা টাকা এনেছি, বাবা স্কুল শিক্ষক, মাসের একটা খরচ দেয়, এই খরচটা আমি হালালভাবে ব্যয় করি। আমি যদি রাজনীতিতে বেশি জড়িয়ে যাই তো আমার লেখাপড়া খারাপ হবে, রেজাল্ট খারাপ হবে, আমি ছিটকে পড়ে যাব জীবন যুদ্ধে। যে জন্য আমি একটা অত্যন্ত নিজেকে চিন্তা করতাম যে আমি যেন আমার বাবার টাকাটাকে প্রপারলি ইউটিলাইজ করি। সেই জন্য আমি তার লেখাপড়া মন দিলাম। তো রাজনীতির ভালোবাসা দরদ সবই ছিল, কিন্তু সক্রিয়তা জায়গায় একটু হলেও কম ছিল। এই মধুর ক্যান্টিনে আসা বা পার্টি অফিসে যাওয়া গেছি অনেক, কিন্তু অত যদি সময় দিয়ে দিলে পারতাম না। এভাবে আমি ছাত্রজীবন পার করলাম। বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পাস করলাম, করার পরে আমি প্ল্যান ছিল একটা দেশের বাইরে পিএইচডি করবো, আগ্রহ ছিল। তখন ভাবলাম পিএইচডি করতে গেলে তো আমাকে অ্যাটলিস্ট একটা চাকরি নিয়ে গেলে আমি চাকরিটা আবার ব্যাক করতে পারবো। আর আমি চলে যাই তাহলে হয়তো আর দেশে আর ব্যাক করা হবে না, দেশে থাকবো, দেশের প্রতি একটা মায়া ছিল। যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করলাম, বিজ্ঞপ্তি হলো, আমি নিয়োগটা পেলাম, জয়েন করলাম। করার পরে 10 মাস 11 মাস পরে আমি স্কলারশিপ নিয়ে দেশের বাইরে জাপানে পড়াশোনা করলাম। এই হলাম ছাত্র জীবনের বা শিক্ষকতার শুরুটা এইভাবে চলে আসছে। আমি শিক্ষক রাজনীতিতে পিএইচডি করে ফিরে আসার পরে আমি শিক্ষক রাজনীতিতে আমি জড়িয়ে যাই, যেহেতু আমি আগের থেকে ভালোবাসা ছিল। শিক্ষকদের সংগঠন সাদা দল, জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী দল। সাদা দলে আমি সক্রিয় অংশগ্রহণ করি, ইলেকশন করি। প্রথম জীবন হলো আমার বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক। সেখান থেকে আমার যাত্রা শুরু, রাজনৈতিক পরিচয় যদি বলি। আর দলীয় হয়তো সংগঠনেরও আমি লিঙ্কম্যান ছিলাম, যুগ্ম আহ্বায়ক ছিলাম। করতে করতে আমি একসময় দল ফ্যাকাল্টির আহ্বায়ক হই। তারপরে এটা ধীরে ধীরে আমি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হই। 9 সালে 8 সালের 29শে ডিসেম্বর ইলেকশন হলো, মহিউদ্দিন ফখরুদ্দিনের আমলে। ইলেকশনের পরে 31শে ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন নেন, সরকার গঠন করেন, বিজয়ী হন। তো 31 তারিখে আমার ইলেকশন ছিল। 31 তারিখ ইলেকশনে আমি আমার শিক্ষক সমিতির ইলেকশন ছিল, সেখানে আমি সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলাম। 29 তারিখের পরে স্বাভাবিকভাবে 30 তারিখে তখন দেশে পরিবর্তন, একটা অন্য রকমের সরকার গঠন করছে আওয়ামী লীগ। তখন 31 তারিখে ইলেকশনে জিতে আসা খুব মুশকিল, কিন্তু আমি বা আমার টিমের 2-3 জন ছাড়া সবাই হেরে গেল। আমি ইলেকশনে জিতে আসলাম, প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক হলাম শিক্ষক সমিতির। আমি পদ পেলাম। তা ওই সময় আমি তারা আওয়ামী লীগ আসার পরে তারা তো চরমভাবে তাদের মতো করেই তারা ভাবতে চেষ্টা করলো, তাদের মতো করে শুনতে হবে, কথা শুনতে হবে। তারা মনে করতেন যে এটা আমাদের শিক্ষক সমিতির সেক্রেটারি না, আমি তাদের সেক্রেটারি, এরকম করে প্রেশার দিত। মানে এটা আমার জন্য খুব অসম্মানজনক ছিল। তো আমি সেটাকে প্রতি মুহূর্তে আমি প্রতিবাদ করতাম যে না, আমি এবার পারি না। 2009 সালের 15ই আগস্ট পালন করার ব্যাপারে শিক্ষক সমিতি আমাকে খুব প্রেশার দিল যে তাদের শিক্ষক সমিতির ব্যানারে প্রেশার দিতে করতে হবে, উদযাপন করতে হবে তাদের জাতীয় শোক দিবস তাদের ভাষায়। আমি সেটা অপারগতা প্রকাশ করছি, আমি করি নাই। কেন করি নাই? যে আমি তাদেরকে বলেছিলাম ওই আওয়ামী লীগদের লোকদের কাছে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জন্য অনেক অবদান রেখেছেন। আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তার শাহাদত বার্ষিকীতে আমিও বলেছিলাম যে আপনারা একটা পালন করেন, আমি আপনাদেরটা করে দিব। এই যে তারা তাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা স্বীকারই করতে চায় না। যারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বীকার করবে না, তার অবদানকে অস্বীকার করবে, তাদের নেতার জন্য আমি তাদের জন্য তো এই প্রোগ্রাম করবো না। তখন তারা বলতেন ওটা রাজনৈতিক, তাই আমি এটাও রাজনৈতিক মনে করি। সেই করে তাদের সাথে একটা প্রতি মুহূর্তে তাদের সাথে আমার একটা দ্বন্দ্ব থাকতো। পরের বছর আমি নির্বাচিত সাধারণ সম্পাদক, 2010 সালে আবার হলাম সেকেন্ড টাইমে। তারা আমার আওয়ামী লীগ ক্ষমতায়, আমি সেক্রেটারি হলাম। সেখানে তারা একইভাবে আমার উপরে তারা খুব অত্যাচার করার চেষ্টা করলো, আমার প্রেশার থাকতো। আমাকে একইভাবে 15 আগস্ট পালন করলাম না, আমাকে তারা প্রায় তাদের জাতির পিতার অবমাননার কারণে আমাকে তারা প্রায় মামলার মোকদ্দমা করবে, আমাকে হয়রানি করার চেষ্টা করলো। এই প্রতিবাদ আমি সবসময় করে আসতাম। করতে তারা আমার কাছে তারা একসময় এমনও বলতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির সব পদ হারতে রাজি আছে, কিন্তু উভয় সব যেন জিতে আমার পদের বিনিময় হল তারা জিততে সব যেন পায়, এমন তাদের কাছে আমি শত্রু হয়ে গেলাম। তো এই অবস্থায় আমি তাদের প্রতিবাদী কথা শুনতে হলো।
2004 সাল থেকে আমি সিনেট মেম্বার, প্রতি বছরই সিনেট মেম্বার হতাম, টানা 5 বছরে। সিনেটের বক্তব্যের সময় আমি অন্যায়ের প্রতিবাদ করতাম। তাদের বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের দুঃশাসনকে আমরা, প্রশাসনের যে সমস্ত কাজগুলোকে আমরা প্রতিবাদ করতাম। সিনেটের বক্তব্যের সময় আওয়ামী লীগের যারা ছিল, নীল দলের বা আওয়ামী লীগের মনোনীত যারা ছিল, তারাই বলতেন যে আমরা অন্যের বক্তব্য শুনি না, শুধু ওবায়দুল সাহেবের বক্তব্য শুনি। কারণ উনি যে ভাষায় কথা বলেন এগুলা মানে অনেক প্রতিবাদী ভাষা হয়। এই প্রতিবাদী ভাষার কারণে আমি তাদের কাছে অনেকটা আতঙ্কের বিষয় ছিলাম, কেননা তা আমি অন্যায় প্রতিবাদ করতাম। আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান উনি অন্যায় করেছেন, আর্থিক অনিয়ম করেছেন, আমি সেইটাকে প্রতিবাদ করেছি। আমাকে বাধ্য হয়ে তারা ফোর্স লিভ দিল, আমাকে তারা সাসপেন্ড করার চেষ্টা করলো। আমি মামলা করে টিকে আছি, এখনও সে মামলা চলছে আছে। আমি হাইকোর্টের রায়ের মাধ্যমে, সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে আমি চাকরি করছি। এই ব্যাপারগুলো তারা সবসময় আমাকে তারা সিনেট বক্তব্য বলেন, শিক্ষক সমিতি আমার ভূমিকা বলেন, এবং রাজনৈতিক অঙ্গনে স্বৈরাচার বিরোধী বা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমি যে অত্যন্ত সরব ছিলাম, এটা তাদের কাছে আমি অনেক চক্ষুশূল ছিলাম। আমি জনপ্রিয়তা পেয়েছি আমার সরলতার মাধ্যমে। কেননা আমি আগেও বলেছি আপনাকে, ন্যায়কে ন্যায় বলতাম, অন্যায়কে অন্যায় বলতাম। হিপোক্রেসি যাকে বলা হয়, ওইটা আমার কাছে ছিল না। আমি মনে করি যে আমি যেটা করতাম সেটা আমি একেবারে যেটা অন্তরে বিশ্বাস করি সেটাই আমি কাজেও সেটা প্রমাণ করতাম, মুখেও সেটা বলতাম। মানুষের কাছে আমি একজন মানে আমার ভালোবাসা পেতাম। ভালোবাসা পাওয়াটা কিন্তু অনেক কঠিন কাজ, কিন্তু মানুষের কাছ থেকে দলমত নির্বিশেষে যে ব্যক্তিরা আওয়ামী লীগ করতো সেও বলতো না অ্যাটলিস্ট ওবায়দুল সাহেবের কাছে দ্বিচারিতা নাই। তার সাথে আমি যারা আমার সাথে মিশতো তারা সবাই অ্যাটলিস্ট এতটুকু আমাকে পেত। আমি রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি, কিন্তু ব্যক্তি সম্পর্ক আমার নষ্ট হতো না, কারণ ব্যক্তিগত সম্পর্কটা হলো একটা ভিন্ন জায়গা। রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক অঙ্গনে, রাজনৈতিক সভা সমাবেশে আমি আমার দর্শনকে, আমি চিন্তাকে, আমি আমার আদর্শকে আমি সেভাবে প্রকাশ করতাম। তাতে মানুষের কাছে আমি তো অ্যাটলিস্ট মানে নষ্ট রাজনীতির মানুষ তো আমি ছিলাম না। মানুষের কাছে সেই ভালোবাসাটা, সেই সম্মানটা পেতাম বলেই মানুষ অ্যাটলিস্ট ভোট দেওয়ার ক্ষেত্রে আমাকে তারা বিবেচনা করতো। প্লাস আমি মানুষের সাথে যোগাযোগ রাখতাম। আমি সবার ব্যক্তিগতভাবে সবার মোবাইল নাম্বার আমার কাছে আছে। আমি বাই ফেস তাদেরকে চিনতাম, তাদের বিভিন্ন সমস্যা আমি সমাধান করার চেষ্টা করতাম। তখন ফায়ার স্যার ছিলেন যখন আমাদের উপাচার্য, আমি ফায়ার স্যারের বিরুদ্ধে, ফায়ার স্যারের সাথে তর্ক করে তরুণ শিক্ষকদের জন্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বার্গেন করে আমি তার দাবি দাওয়াগুলো বাস্তবায়ন করেছি। রাজুকের এই ম্যাডাম খালেদা জিয়ার সময় প্লট দেওয়ার ক্ষেত্রে আমি কন্ট্রিবিউট করেছি। মানে শিক্ষকদের পাশে ছিলাম। শিক্ষকদের বিভিন্ন বিপদে বা কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য আমি অগ্রণী ভূমিকা পালন করেছি।